হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা আয়নাইজেশন এনার্জি সম্পর্কে আলোচনা করছিলাম। আয়নাইজেশন এনার্জির ফ্যাক্টর নিয়ে আলোচনা করছিলাম। প্রথমে তিনখানা ফ্যাক্টর আলোচনা করেছিলাম। এক নম্বর ছিল নিউক্লিয়ার চার্জ, দ্বিতীয় ছিল অ্যাটমিক সাইজ, তৃতীয় আলোচনা করছিলাম ইলেকট্রনিক কনফিগারেশন। চতুর্থ ফ্যাক্টর যেটা ছিল সেটা হচ্ছে শিল্ডিং এফেক্ট অর স্ক্রিনিং এফেক্ট। ওইটা আলোচনা করতে করতে কারেন্ট চলে যাওয়ায় কন্টিনিউ করতে পারিনি ক্লাসটা। আজকে সেটা শেষ করব। এখন যেটা জানবো যে আয়নাইজেশন এনার্জির চতুর্থ ফ্যাক্টর স্ক্রিনিং এফেক্ট অর শিল্ডিং এফেক্ট। স্ক্রিনিং effect or shielding effect. Shielding effect. আচ্ছা, স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট কি এটা সম্পর্কে আমরা আগে জেনেছি, তাও একবার জানবো। ধরো এটা একটা নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন ইলেকট্রনপূর্ণ কক্ষপথগুলো রয়েছে। এবার এই নিউক্লিয়াস কি করবে? বাইরের ইলেকট্রনটাকে তার অ্যাট্রাকশনের সাহায্যে কেন্দ্রের দিকে টানতে চাইবে, কিন্তু ভিতরে যে ইলেকট্রনপূর্ণ কক্ষগুলো আছে এই ইলেকট্রন কক্ষ কি করবে? যখনই নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনটাকে টানতে চাইবে তখনই ভিতরের ইলেকট্রনগুলো কি করবে? এই ইলেকট্রনটাকে রিপেল করবে। কারণ দুটো ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত, পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। ফলে কি হবে? এদের মধ্যে রিপালশন হবে। এদের মধ্যে কি হবে? রিপালশন। এদের মধ্যে রিপালশন হবে। তাহলে স্ক্রিনিং এফেক্ট কাকে বলে? না, shielding of outer cell electron by inner cell electron from nucleus is called shielding effect. অর্থাৎ ভিতরের এই ইলেকট্রনপূর্ণ কক্ষগুলো কি করবে? নিউক্লিয়াসকে শিল্ড করে দেবে, ঢেকে দেবে। নিউক্লিয়াসের আধানকে কি করে দেবে? ঢেকে দেবে। বাইরের পক্ষের ইলেকট্রনটির উপর তার আকর্ষণ বলটাকে কমিয়ে দেওয়ার যে ক্ষমতাকে বলা হয় শিল্ডিং এফেক্ট। আরেকবার ডেফিনিশনটা লিখে দিচ্ছি। শিল্ডিং অফ আউটার সেল ইলেকট্রন, শিল্ডিং অফ আউটার সেল ইলেকট্রন বাই inner cell electron from nucleus is called shielding effect. Shielding effect, একে শিল্ডিং এফেক্ট বলা হয়। যদি এই শিল্ডিং এফেক্টের পরিমাণ কি থাকে? স্ট্রং থাকে, তাহলে কি হবে? তাদের সাইজ কি হবে? বড় হবে। আর শিল্ডিং এফেক্ট যদি কি থাকে? উইক থাকে, তাহলে কি হবে? যদি শিল্ডিং এফেক্ট উইক থাকে তাহলে কি হবে? এই বাইরের ইলেকট্রনটাকে নিউক্লিয়াস দৃঢ়ভাবে আকর্ষণ করতে পারবে। আর যদি ঢেকে রাখার ক্ষমতা কি হয়? বেশি হয়, তখন সে কি করবে? না, তাদের সাইজ বেড়ে যাবে। তাহলে আমরা দেখব গুড শিল্ডিং আর পোর শিল্ডিং। এবারে যদি দেখো যে গুড শিল্ডিং, প্রথমে পোর শিল্ডিং আলোচনা করে নিই। পোর শিল্ডিং, যদি পোর শিল্ডিং হয় তাহলে কি হবে? তাদের মধ্যে অ্যাট্রাকশনটা অনেক বেশি থাকবে। অর্থাৎ পোর শিল্ডিং হলে অ্যাট্রাকশন বেশি থাকবে। অ্যাট্রাকশন কি হবে? তাদের মধ্যে বেড়ে যাবে। পোর শিল্ডিং এর জন্য অ্যাট্রাকশনটা বেড়ে যাবে। আবার যদি অ্যাট্রাকশন বেড়ে যায়, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যদি অ্যাট্রাকশন বেড়ে যায় তাহলে তাদের কি হবে? সাইজ ছোট হয়ে যাবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি? সাইজ কি হবে? ডিক্রিজ করে যাবে। এবার সাইজ যদি ছোট হয়ে যায় তাহলে কি হবে? তার আয়নাইজেশন এনার্জি অনেক বেড়ে যাবে। তার জন্য কি হবে? তখন সাইজ যদি ছোট হয়ে যায় তখন কি হবে? আয়নাইজেশন এনার্জি কি হবে? ইনক্রিজ করবে। কারণটা কি? আমরা জানি যে আয়নাইজেশন এনার্জি কি বলছিলাম? ইনভার্সলি প্রপোর্শনাল উইথ সাইজ।
সাইজ যদি বাড়ে তাহলে আয়নাইজেশন এনার্জি কি হবে, কম হবে, আর সাইজ যদি ছোট হয় তাহলে আয়নাইজেশন এনার্জি কি হবে, অনেক বেশি হবে। তাহলে পোর শিল্ডিং এফেক্টের জন্য নিউক্লিয়াস এবং বাইরের পক্ষে ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন অনেক বেড়ে যাবে, ফলে তাদের সাইজ ছোট হয়ে যাবে, আর সাইজ ছোট হয়ে গেলে সেখান থেকে আয়নাইজেশন এনার্জির মান কি হয়ে যাবে, বৃদ্ধি পাবে। এবারে যদি আমরা দেখি গুড শিল্ডিং, কি দেখবো না, গুড শিল্ডিং, গুড শিল্ডিং। এবার যদি গুড শিল্ডিং থাকে, এদের মধ্যে কি আবরণ ক্ষমতা যদি বেশি থাকে, ভালো থাকে, অর্থাৎ নিউক্লিয়াসকে আড়াল করার ক্ষমতা যদি ভালো থাকে, তাহলে কি করবে, নিউক্লিয়াস বাইরের পক্ষের ইলেকট্রনটাকে টানতে পারবে না, তখন তাদের মধ্যে কি হবে, অ্যাট্রাকশন কমে যাবে, অর্থাৎ এদের মধ্যে কি থাকবে, অ্যাট্রাকশন ডিক্রিজ করবে। অ্যাট্রাকশন তখন কি হবে, ডিক্রিজ করবে। আর অ্যাট্রাকশন যদি ডিক্রিজ হয়ে যায় তখন কি হবে, তাদের সাইজ ইনক্রিজ করবে, তখন কি হবে, তাদের সাইজ বৃদ্ধি পাবে, সাইজ কি হবে, বৃদ্ধি পাবে। আর আমরা জানি যদি সাইজ বৃদ্ধি পায় তাহলে কি হবে, সেক্ষেত্রে তার আয়নাইজেশন এনার্জি কম হবে, আয়নাইজেশন এনার্জি কি হবে, তখন ডিক্রিজ করবে। তাহলে আমরা জানি সাইজ যত বড় হবে আয়নাইজেশন এনার্জি তত কম হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব আয়নাইজেশন এনার্জি এলং পিরিয়ড। কি বললাম, আয়নাইজেশন এনার্জি এলং পিরিয়ড, আয়নাইজেশন এনার্জি এলং এ পিরিয়ড। পিরিয়ড বরাবর হচ্ছে আয়নাইজেশন এনার্জি। আমরা জানি যদি পর্যায় বরাবর, কি বললাম, পর্যায় বরাবর যদি লেফট টু রাইটের দিকে যাওয়া যায়, কি বললাম, পর্যায় বরাবর যদি লেফট টু কোথায় যাব, রাইটের দিকে যাব, লেফট টু রাইটের দিকে যদি যাই তাহলে কি হবে, তা নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাবে। পর্যায় বরাবর যদি লেফট টু রাইটে যাই তাহলে কি হবে, না নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাবে, নিউক্লিয়ার চার্জ কি হবে, বৃদ্ধি পাবে। এবার জানি নিউক্লিয়ার চার্জ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হবে, সাইজ ডিক্রিজ করবে, নিউক্লিয়ার চার্জ যত বৃদ্ধি পাবে সাইজ তত কি হবে, ডিক্রিজ করবে, সাইজ কি হবে, ডিক্রিজ করবে। এবার সাইজ যত ছোট হবে তার আয়নাইজেশন এনার্জি তত বেশি হবে, কারণ সাইজ যত ছোট হবে আয়নাইজেশন এনার্জি তত বৃদ্ধি পাবে। তাহলে জানলাম যে পিরিয়ড বরাবর যদি লেফট টু রাইটের দিকে যাই তাহলে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাবে, আর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেলে তার সাইজ কি হবে, ডিক্রিজ করবে। সাইজ যদি ডিক্রিজ হয় তাহলে কি হবে, আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করবে, কারণ আমরা জানি যে আয়নাইজেশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনেট উইথ সাইজ, সাইজ যত ছোট হবে তার আয়নাইজেশন এনার্জি তত বেশি হবে। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব। কি দেখব, এক্সাম্পল। ধরো পিরিয়ড 1 এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, পিরিয়ড 1, পিরিয়ড 1 এর কোন কোন এলিমেন্ট রয়েছে, আমরা জানি হাইড্রোজেন আর হিলিয়াম রয়েছে। তাহলে লেফট টু যখন রাইটে যাব তখন কি হবে, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাবে। তাহলে এক নম্বর হচ্ছে কি, নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এবার নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাওয়ার অর্থ কি, তার হচ্ছে কি না সাইজ ডিক্রিজ করবে, সাইজ কি হবে, ডিক্রিজ করবে। এবার সাইজ যদি ডিক্রিজ করে আমরা জানি আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করবে, তাহলে এদিক থেকে আমরা বলতে পারি দ্যাট ইজ আয়নাইজেশন এনার্জি কি হবে, ইনক্রিজ, আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করবে। তবে এটি আমরা অন্য দিক থেকেও বলতে পারি, যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, ইলেকট্রনিক কনফিগারেশন কি করলে বুঝবো, তাহলে এক নম্বর এদিক থেকে আমরা বলতে পারি যে লেফট টু রাইট গেলে নিউক্লিয়ার চার্জ বাড়বে, সাইজ ডিক্রিজ করবে এবং আয়নাইজেশন এনার্জি কি হবে, ইনক্রিজ হবে। যদি আমরা কি করে থাকি না অন্য একটা ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে বলি, ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, আমরা জানি হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে অ্যাটমিক নাম্বার 1 আর হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2। যদি এর ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে দেখতে পাবো যে 1s1 আর এটা হচ্ছে কি 1s2 থাকবে।
তাহলে এটা দেখতে পাচ্ছি হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন, আর এটা ফুল ফিল। এটা হচ্ছে কি হাফ ফিল, আর এটা হচ্ছে ফুল ফিল। এবার আমরা জানি যে ফুল ফিল ইলেকট্রনিক কনফিগারেশনে কি হচ্ছে, আয়নাইজেশন এনার্জি অনেক বেশি হাফ ফিলের থেকে। আমরা কি শিখেছিলাম যে হাফ ফিলের থেকে ফুল ফিলের আয়নাইজেশন এনার্জি অনেক বেশি। সুতরাং দেখতে পাচ্ছি তাহলে ফুল ফিলের কি হবে, এখানে হিলিয়াম ফুল ফিল ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে, সুতরাং এর আয়নাইজেশন এনার্জি অনেক বেশি হবে। কারণ আমরা জানি কি যে ফুল ফিলের আয়নাইজেশন এনার্জি অনেক বেশি, সুতরাং বলতে পারি যে আয়নাইজেশন এনার্জি অফ হিলিয়াম ইজ মোর দেন আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন। কারণটা কি না আমরা আগে শিখেছি, তাহলে ট্রেন ফুল ফিলের আয়নাইজেশন এনার্জি সবথেকে বেশি, তারপরে হাফ ফিল, তারপরে পার্সিয়ালি ফিল। এবারে আমরা আলোচনা করব পিরিয়ড 2 এলিমেন্টকে নিয়ে। পিরিয়ড 2 তে কোন কোন এলিমেন্টগুলো রয়েছে, ধরো পিরিয়ড 2 এখানে কোন কোন এলিমেন্টগুলো রয়েছে, এক নম্বরে রয়েছে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে ফ্লোরিন, তারপরে নিয়ন। এই হচ্ছে পিরিয়ড 2 এলিমেন্টগুলো। তাহলে পিরিয়ড 2 যদি এলিমেন্ট হয় আমরা দেখব প্রথমে যে লেফট টু রাইটে যখন যাব তখন কি হবে, তাদের নিউক্লিয়ার চার্জ কি হবে, বৃদ্ধি পাবে। আবার নিউক্লিয়ার চার্জ যদি বৃদ্ধি পায় তার সাইজ কি হবে, ডিক্রিজ করবে, সাইজ ডিক্রিজ করবে। আর সাইজ ডিক্রিজ করছে মানে আয়নাইজেশন এনার্জি কি হবে তার না, আয়নাইজেশন এনার্জি তখন ইনক্রিজ করবে। তাহলে সবথেকে বেশি আয়নাইজেশন এনার্জি কার হবে, এর হবে। তাহলে আমরা এদিকে যদি অর্ডার করি অ্যাকর্ডিং টু নিউক্লিয়ার চার্জ এন্ড সাইজ, তাহলে কি হবে আয়নাইজেশন এনার্জির অর্ডার কি হবে না, অর্ডারটা ঠিক এরকম হবে। কি হবে না, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এটা কোন দিক থেকে হলো, অ্যাকর্ডিং টু সাইজ এন্ড নিউক্লিয়ার চার্জ। কি বললাম, অ্যাকর্ডিং টু সাইজ এন্ড নিউক্লিয়ার চার্জ। সাইজ এন্ড নিউক্লিয়ার চার্জ, কিন্তু এটা অ্যাকচুয়াল ট্রেন্ড নয়। অ্যাকচুয়াল ট্রেন্ডটা কি হবে, আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি তখন তাহলে দেখতে পাবো এর অ্যাকচুয়াল ট্রেন্ডটা। তো দেখো এর যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, এটা আমাদের এক্সপেকটেশন এই অর্ডারটা ছিল, কিন্তু যদি এর ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে কি হবে, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 3 4 5 6 7 8 9 10, এগুলো হচ্ছে কি অ্যাটমিক নাম্বার। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন করলে কি হবে 1s2 2s1, এক্ষেত্রে কি হবে 2s2, এক্ষেত্রে কি হবে 2s2, আর হচ্ছে 2p1, কার্বনের ক্ষেত্রে হচ্ছে 2s2 2p2, নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 2s2 আর হচ্ছে 2p3, অক্সিজেনের ক্ষেত্রে 2s2 2p4, এটার ক্ষেত্রে হবে 2s2 আর হচ্ছে 2p5, আর নিয়নের হচ্ছে 2s2 2p6। তো আমরা বলেছিলাম যে সবথেকে বেশি আয়নাইজেশন এনার্জি কার হবে, যা ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন, তারপরে হাফ ফিল, তারপরে পার্সিয়াল ফিল। তাহলে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এটা ফুলফিল রয়েছে, আরেকটা কার রয়েছে, এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেনেরও ফুলফিল রয়েছে, আর আরেকটা রয়েছে কার না, এটা তো বেশি রয়েছে সবথেকে, এটাকে নিয়ে আমরা আলোচনা করব না কারণ এটা তো সবথেকে বেশি। আমরা জানি লেফট থেকে যত রাইটের দিকে যাব, আমরা আগে শিখেছিলাম লেফট থেকে যত রাইটে যাব নিউক্লিয়ার চার্জ বাড়ছে, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাওয়ার জন্য কি হচ্ছে তার সাইজ ডিক্রিজ করছে, আর সাইজ ডিক্রিজের জন্য
আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করছে। তো সেই হিসেবে অর্ডারটা কি ছিল, এদিক থেকে এদিক আয়নাইজেশন এনার্জি বাড়ছিল। কিন্তু আমরা একটু চেঞ্জ দেখব, কি করে দেখব, ইলেকট্রনিক কনফিগারেশন। সেখানে আমরা শিখেছি যে ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশনের আয়নাইজেশন এনার্জি বেশি কার থেকে, হাফ ফিল থেকে। তারপরে কি ছিল, পার্শিয়াল ফিল। তো সেক্ষেত্রে আমরা যদি দেখতে পাই তাহলে কি হবে, যে এক্ষেত্রে কি হচ্ছে, বেরিলিয়ামের ক্ষেত্রে ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন হয়েছে, সুতরাং এ কি হবে, বেরিলিয়াম কি করবে, বোরনের থেকে বেশি হবে আয়নাইজেশন এনার্জি। এতটা বেশি হবে না যে এখান থেকে সোজা এখানে চলে আসবে, এতটা না। কতটা হবে, আয়নাইজেশন এনার্জি ঠিক তার সামনের এলিমেন্টের থেকে কিছুটা হলে বেশি হবে। তো খুব একটা বেশি হবে না। যদি আমরা এদেরকে অর্ডার করি তাহলে কি হবে, দেখতে পাবো যে এদের ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য না, এই বেরিলিয়ামের ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য এর আয়নাইজেশন এনার্জি বোরনের থেকে কিছুটা বেশি হবে, এবং নাইট্রোজেনের হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য এই কি হবে, অক্সিজেনের থেকে কিছুটা বেশি হবে। তাহলে এদের অ্যাকচুয়াল অর্ডারটা কি হবে, আয়নাইজেশন এনার্জি। তাহলে অ্যাকচুয়াল অর্ডার ব্লুটাই ভালো, অ্যাকচুয়াল অর্ডার। তাহলে অ্যাকচুয়াল অর্ডারটা কি হবে না, অ্যাকচুয়াল অর্ডার অফ আয়নাইজেশন এনার্জি কি হবে না, প্রথমে সবথেকে কম হবে লিথিয়াম, তারপরে কি থাকবে, বোরন। কারণ আমরা জানি বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি তার ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য বোরনের থেকে কিছুটা বেশি, সেই জন্য বোরন। তারপরে আমরা লিখব বেরিলিয়াম, তারপরে চলে আসবো আমরা কার্বন। আবার এখানে একটু চেঞ্জ হবে, নাইট্রোজেনের হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য অক্সিজেনের থেকে বেশি, তারপরে নাইট্রোজেন, তারপরে ক্লোরিন, তারপরে হচ্ছে নিয়ন। এইটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে আয়নাইজেশন অর্ডার। পিরিয়ড 3 এলিমেন্টগুলোর অ্যাকচুয়াল আয়নাইজেশন অর্ডার হচ্ছে এইটা। তাহলে সিমিলার যদি আমরা দেখি কার ক্ষেত্রে, পিরিয়ড 3 এর ক্ষেত্রে, তাহলে একই রেজাল্ট পাবো। তাহলে আমরা পিরিয়ড 3 এর ক্ষেত্রে করে দেখব। তাহলে আমরা যদি দেখি পিরিয়ড 3 যে এলিমেন্টগুলো যদি লিখি, কি লিখবো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন হচ্ছে 14, ফসফরাস 15, 16 সালফার, 17 ক্লোরিন, 18 হচ্ছে আর্গন, 17 ক্লোরিন আর 18 হচ্ছে কি আর্গন। এই হচ্ছে পিরিয়ড 3 এলিমেন্ট। তো আমরা জানি কি যে লেফট টু রাইটে যত যাব তত আয়নাইজেশন এনার্জি বাড়বে, সুতরাং সেই হিসেবে বলতে পারি যে আয়নাইজেশন অর্ডারটি কি ক্রম এমনটি হওয়া উচিত ছিল। এটা আমাদের কি ছিল, এক্সপেকটেশন ছিল, কিন্তু প্রকৃত এক্সপেকটেশনটা আমাদের ভুল। আমরা দেখব ইলেকট্রনিক কনফিগারেশন করে যে কোথায় হাফ ফিল আর কোথায় ফিল রয়েছে। যদি এদের আমি কি করি, ইলেকট্রনিক কনফিগারেশন করি, তাহলে কি দেখতে পাবো না, এর সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে কি 3s1, এটা কি হবে 3s2 হবে, এটা কি হবে 3s2 3p1, আর হচ্ছে তোমার কি 3s2 3p1, এটার ক্ষেত্রে কি হবে 3s2 3p2, এখানে দেখতে পাবো 3s2 3p3 হবে, আর সালফারের হচ্ছে 3s2 3p4, এটা হচ্ছে 3s2 3p5, আর এটা হচ্ছে 3s2 3p6। তো একটু লক্ষ্য করো, দেখবে যে লেফট টু রাইট আয়নাইজেশন এনার্জি বাড়ার কথা ছিল প্রত্যেকে, কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য একটু চেঞ্জ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামে কি হচ্ছে, ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন হয়েছে, আর আরেকটা দেখতে পাচ্ছি ফসফরাস, সেখানে কি দেখতে পাচ্ছি, এদের ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে। তো এই ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য এর আয়নাইজেশন এনার্জি বেশি হবে কার থেকে, অ্যালুমিনিয়ামের থেকে। আবার বলছি, এতটা আয়নাইজেশন এনার্জি বেশি হবে না যে এখান থেকে সোজা এখানে চলে আসবে, জাস্ট তার সামনের যে এলিমেন্ট আছে তার থেকে কিছুটা পরিমাণ বেশি হবে।
সিমিলারলি এখানেও হাফ ফিল্ডের জন্য সালফারের থেকে কিছুটা কি হবে বেশি হবে। তাহলে এদের অ্যাকচুয়াল আয়নাইজেশন অর্ডার কি হবে? অর্ডার অফ আয়নাইজেশন অ্যাকচুয়াল অর্ডার of ionization energy of pure 3 element। pure 3 এলিমেন্টের অ্যাকচুয়াল অর্ডার কি হবে? সেটা হচ্ছে না সবথেকে কম হবে সোডিয়াম, তার থেকে হবে অ্যালুমিনিয়াম, তারপরে হবে ম্যাগনেসিয়াম, তারপরে সিলিকনের পরে হবে সালফার, তারপরে ফসফরাস, পরে হচ্ছে ক্লোরিন, আর সবথেকে বেশি আয়নাইজেশন এনার্জি হচ্ছে আর্গন। এই গেল পিওর। তো পিওর বলা, এবারে যদি আমরা কি করি না ডাউন দা আয়নাইজেশন এনার্জি ডাউনে আলোচনা করি, কি করব? কি বললাম? আয়নাইজেশন এনার্জি ডাউন দা আয়নাইজেশন এনার্জি ডাউন গ্রুপ বরাবর। যদি আমরা কি করি না গ্রুপ বরাবর নিচের দিকে নামে, কি বলে ডাউন দা গ্রুপ। যদি গ্রুপ বরাবর কি হয় সোজা নিচের দিকে নামা হয় তাহলে কি হবে না এক নম্বর হচ্ছে তার নাম্বার অফ সেল ইনক্রিজ করবে, অ্যাটমিক নাম্বার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হবে নাম্বার অফ সেল ইনক্রিজ করবে। তাহলে এখানে কি হবে ডাউন দা গ্রুপে নাম্বার অফ সেল কি করবে ইনক্রিজ করবে। আর নাম্বার অফ সেল যদি ইনক্রিজ করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে তার সাইজ অনেক বেশি হয়ে যাবে, তাহলে সাইজ বৃদ্ধি পাবে, সাইজ কি হবে সাইজ বৃদ্ধি পাবে। আর সাইজ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে আয়নাইজেশন এনার্জি কি হবে আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ করবে। কারণ আমরা জানি আয়নাইজেশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল উইথ সাইজ, সাইজ বাড়লে কি হয় তার আয়নাইজেশন এনার্জি কমে। তাহলে যদি আমরা একটা গ্রুপের উদাহরণ নিই সেখানে আমরা ভালো করে বুঝতে পারবো। কি বুঝতে পারবো না ধরো আমি এরকম নিলাম যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরকম যদি আমরা নিই তাহলে কি হবে না যত নিচের দিকে যাব তার আয়নাইজেশন এনার্জি তত কি হবে কমতে থাকবে। তাহলে এদের অ্যাকচুয়াল অর্ডারটা কি হবে না লিথিয়ামের আয়নাইজেশন এনার্জি সবথেকে বেশি, তারপরে সোডিয়াম, তারপরে হচ্ছে কি হবে পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম। এই হবে তাহলে অর্ডার যে ডাউন দা গ্রুপ তার কি হবে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাবে, নাম্বার অফ সেল ইনক্রিজ হওয়ার ফলে কি হবে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধির ফলে কি হবে নাম্বার অফ সেল ইনক্রিজ করবে। আর নাম্বার অফ সেল যদি ইনক্রিজ করে তাহলে সাইজ বাড়বে, আর সাইজ বাড়লে আমরা জানি আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ করে। এই ছিল আমাদের জেনারেল একটা রুল। কিন্তু যদি আমরা গ্রুপ 13 এর ক্ষেত্রে দেখি কি দেখব গ্রুপ 13 কে যদি নিয়ে আমরা চিন্তা করি গ্রুপ 13 এর কোন কোন এলিমেন্টগুলো রয়েছে দেখতে পাবো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর একটা রয়েছে হেলিয়াম। তাহলে জেনারেল রুল অনুযায়ী আমরা কি বলতে পারি না যত নিচের দিকে নামতে থাকবো তার আয়নাইজেশন এনার্জি তত হ্রাস পেতে থাকবে, তাই কি না? অ্যাকচুয়াল অর্ডার এমনটি হওয়া উচিত ছিল যে সবথেকে বেশি আয়নাইজেশন এনার্জি কার হবে না এখানে বোরনের হবে, তারপরে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, হেলিয়াম। কিন্তু এই ট্রেডটা সঠিক নয়। কেন সঠিক নয় সেটা আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে এই অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে এরা ডি ব্লক এলিমেন্ট আর এরা হচ্ছে কি এফ ব্লক এলিমেন্ট। তো এদের ক্ষেত্রে কি থাকছে বলতো ডি ট্রানজিশন কি দেখা যাবে না ডি ব্লক কন্ট্রাকশন দেখা যাবে। কি হবে এদের ক্ষেত্রে ডি ব্লক কন্ট্রাকশন দেখা যাবে। এদের ক্ষেত্রে যেটা দেখা যাবে ডি ব্লক কন্ট্রাকশন দেখা যাবে। আর এদের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে এফ ব্লক কন্ট্রাকশন দেখা যাবে। আচ্ছা একটু আগে আমরা দেখেছিলাম যে স্ক্রিনিং এফেক্ট তার অর্ডারটা সবথেকে বেশি কাজ না স্ক্রিনিং অর্ডার যদি আমরা দেখি তাহলে সবথেকে বেশি এস, তারপরে পি, তারপরে ডি,
তারপরে হচ্ছে এফ, তাহলে এফ অরবিটালের সবথেকে হচ্ছে কম স্ক্রিনিং এর কি রয়েছে স্ক্রিনিং পাওয়ার, তাহলে স্ক্রিনিং পাওয়ার বা আবরণী ক্ষমতা সবথেকে কম কার এফ। তো এদের ক্ষেত্রে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে এফ সাবসেলে প্রবেশ করবে। এফ সাবসেলে কোর স্ক্রিনিং পাওয়ারের জন্য কি হবে তাদের নিউক্লিয়ার চার্জ এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে কি হবে আকর্ষণ বেড়ে যাবে, ফলে তাদের সাইজ কি হবে ছোট হয়ে যাবে, আর সাইজ ছোট হওয়ার জন্য কি হবে সেখানে আয়নাইজেশন এনার্জি বৃদ্ধি পাবে। তো এখানে ডি এর থেকে এফ এর হচ্ছে কি না স্ক্রিনিং এফেক্ট সবথেকে কম। তাহলে এদের অ্যাকচুয়াল অর্ডারটা কি হবে একটা ট্রিক্স শেখাবো, তার মধ্যে ট্রিক্সটা কি দেখো একটু মুছে দিই। তোমরা এই গ্রুপ 13টাকে কি করবে একটা ডায়াগ্রামের মতো করে সাজিয়ে দেবে, কি করবে একটা ডায়াগ্রাম। আমরা এই দিকে লিখব কি আয়নাইজেশন এনার্জি, আর এই দিকটায় লিখব আমরা কি অ্যাটমিক নাম্বার, এই দিকটা লিখব অ্যাটমিক নাম্বার আর এই বরাবর লিখব আয়নাইজেশন এনার্জি। আমরা ডাব্লিউ লিখব ইংলিশ লেটার ক্যাপিটাল ডাব্লিউ লিখব, কিভাবে লিখব এই 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 আর এই, ঠিক এদের মতো করে আমরা গ্রুপ 13টাকে সাজাবো 13 এর এলিমেন্টগুলো। এখানে লিখব কি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থিলিয়াম। তাহলে এদের আয়নাইজেশন অর্ডার কি হবে সবথেকে বেশি কি বোরন, তারপরে থিলিয়াম, তারপরে গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম। তাহলে এদের অ্যাকচুয়াল অর্ডার হবে যে সবথেকে আয়নাইজেশন এনার্জি বেশি কার বললাম না বোরন, তারপরে হচ্ছে থিলিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে ইন্ডিয়াম। এই এই হচ্ছে কি আমাদের অর্ডার চলে গেল এতটা। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে।